trying my best to get a lift, but not getting yet. Many of them are looking at me but not stopping. Okay, up to now is here. I will let you know later. আজকে আমাদের যাত্রা বিরতি এইখানেই। কাল আবার এখান থেকে আগে যাব। পাহাড় জঙ্গলের মধ্যে খারাপ লাগবে না নিশ্চয়ই আপনার? দেখা যাক। I will try. Let me see how is the physical condition, economic condition and whatever. Because in Turkey, I think I will take some long time. There is a special place where I want to go. It's completely different direction. This place named Gelibolu. This Gelibolu I want to go. There is a big history which even 1% Indian people doesn't know. So through my video I would notice to Indian people there is a big history for India if they ever come to Turkey. Many people are coming, many cinema shooting is going there. Nobody visit that place. It's very strange anyway. আর কিছু মানুষ আছেন তারা চাইলে পারেন কিন্তু তারা চান না মানে মানসিকতাটাই মধ্যবিত্তের হয়ে গেছে, তো সেই জন্য ওই গণ্ডির থেকে আর বেরোতে পারেন না। ফলে ব্যাংকে জমানো টাকার কত ইন্টারেস্ট বাড়লো, কত কমলো, এসব হিসাব করতে করতে আর জেলুসিল খেতে খেতে সায়ান্নে পৌঁছে যায়। আসলে আমার মনে হয় ঘুরে বেড়ানোটা একটা নেশা থাকা দরকার, যেমন বই পড়ার নেশা। যাদের নেশা আছে তারা সত্যিকারের প্রচুর বই পড়ে এবং ভালো লাগে, সত্যি ভালো লাগে। তারা অনেক বই পড়ে, জ্ঞানী হয়। আর খারাপ লাগে যখন সেই জ্ঞানটা নিজের মধ্যেই রেখে দেয়। অনেক বই পড়ে অনেক কিছু জেনে লাভটা কী হয়েছে? সমাজের কোন কাজে সেইটা লাগানো গেছে। আমারই এক বন্ধু আছে যে বিবেকানন্দ সম্পর্কে সত্যিই অনেক জানে, প্রচুর পড়াশোনা করেছে, কিন্তু কোনো ইমপ্লিমেন্ট নেই। ওই ইনকাম ট্যাক্সের কমিশনার আমার দাদা কাম বন্ধু, জ্ঞানের ভাণ্ডার। কী লাভ? একটা মানুষও উপকৃত হয় না ওনার জ্ঞান থেকে। সমাজের কোনো কাজে লাগে না ওনার জ্ঞান। তাহলে সে জ্ঞানের দরকারটা কি? তো সে অর্থে আমি আমাকে ভাগ্যবান মনে করি এবং ধন্যবাদ দিই ঈশ্বরকে যে আমাকে বই পোকা করেন। বই পড়তে ভালোবাসি কিন্তু বই পোকা আমি নই। বরং এই ঘুরে বেড়ানোটাই আমি অনেক বেশি আনন্দ পাই। ঘুরে বেড়াই, তারই ফলস্বরূপ হয়তো গরিব গুবড়ো মানুষগুলোর পিছনে দাঁড়াতে পারি, কিছু অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি, সামাজিক কিছু কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে পারি। যেমন একটা অবান্তর কথা বলি, আমি দীর্ঘকাল ধরে অনাথ আশ্রমের কাজ করছি বলে জানি। কলকাতার ইনকাম ট্যাক্স অফিসে 7,000 এনজিও রেজিস্টার্ড আছে। এটা বলছি আমি 3-4 বছর আগের ঘটনা, এখন আরও বেড়েছে হয়তো। তো আমার কথা হচ্ছে প্রত্যেকটা এনজিও যদি 10টা করে বাচ্চা রাখে তাহলে কলকাতার রাস্তায় এত বাচ্চা আসে কোত্থেকে? আসলে এই এনজিওগুলো বেশিরভাগই হচ্ছে বেডরুম এনজিও।
সব ড্রয়ারে, টেবিলে আর বেডরুমে আছে এসব এনজিও। জন্ম মৃত্যু ওইখানেই হয়। আর এবার সূর্যোদয়টা আমি দেখাতে পারছি, লাল টকটকে সূর্য, খুব ভালো লাগছে দেখতে। আরেকটু আগে আরো সুন্দর ছিল। তাতারস্তানের দিকে এগিয়ে যাচ্ছি। তাতারস্তানের প্রথম সকাল, ভোরের আলো ফুটেছে কিন্তু সেভাবে সকাল এখনো হয়নি। আমরা এখনো গাড়ির মধ্যে আছি। গতকাল বেলা 2টোয় রওনা হয়েছিলাম। এবার আমার তো মস্কো যাওয়ার কথা ছিল, কিন্তু যেখানে নামাবে সেখানে যখন এসছি তখন মাঝরাত। ওরাই বলল মাঝরাতে এটা রিস্কি হয়ে যাবে, এখানে একা দাঁড়িয়ে থাকাটা, রাতে কোন গাড়ি দাঁড়াবে অথবা দাঁড়াবে না, আপনি চলুন একটা নতুন জায়গাও এক্সপ্লোর করা হবে, বেড়ানোও হবে। আপনি তো বেড়াতেই এসছেন। খুবই সত্যি কথা। তো সেই জায়গাটা কোথায় না, তাতারস্তান, যেখানে এদের বাড়ি আর কি, এরা থাকে এখানে। এবং আমি একটু পড়াশুনো করেছি বলে জানি তাতারস্তানের লোকরা রাশিয়াকে দু চোখে দেখতে পারে না। চেচেনদের মতো অবস্থা, এরা বিদ্রোহী। তো আমার তাতে কোনো কাজ নেই, কোনো ইন্টারেস্টও নেই রাজনীতি নিয়ে। তো এদিকটায় খুব বেশি বিদেশি তো আসে না, আর আমরা ভারতীয় কজনই বা আসি এদিকে। তাই ভাবলাম এটা ভালোই হবে, একটা নতুন জায়গা এক্সপ্লোর করে দেবো, সেটাই করছি। তো আমার এখনো 8 দিন ভিসা আছে, 9 দিন ভিসা আছে, ফলে আমার হাতে অনেক সময় আছে। আমি জানি না এখান থেকে বৈকাল হ্রদটা কত দূরে। বৈকাল লেক দেখার আমার ভীষণ ইচ্ছে আছে, আমি তো বলেছিও, কিন্তু আমি জোর দিতে পারি না, কারণ অলরেডি আমাকে 1700 কিলোমিটার নিয়ে এসছে। আরও যদি 700-800 কিলোমিটার যেতে হয়, এটা বলতেও লজ্জা লেগেছে আমার, আমি বলিনি। কারণ আমি যে এক্সপেক্ট করিনি আমি পেয়েছি। বললাম যে ভীষণ ভালো রাতের খাবার, একটা দুর্দান্ত গিফট, এটা আমি কখনো চোখেই দেখিনি, শুনেছি, দেখিনি। তেমন একটা জিনিস, ছোট জিনিস কিন্তু ভীষণ সুন্দর, আমাদের কাছে এটা দরকারি, মানে প্রয়োজনের জিনিস। এখানকার রাস্তাঘাট সম্পর্কে কিচ্ছু বলার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। দুপাশে এই যে জঙ্গলের সারি, এটা 1700 কিলোমিটার ধরেই পাচ্ছি, একদম সবুজ বন। এবং ড্রাইভাররা ভীষণ সতর্ক, কারণ আমি সারা রাত শুইনি, আমি লক্ষ্য রেখেছিলাম রাস্তায়, কিন্তু এখনো পর্যন্ত একটা দুর্ঘটনায় পড়েছে গাড়ি আমি দেখতে পাইনি। এবং সেটা দুর্ঘটনা না হওয়ার বড় কারণ যে সবাইকে অগ্রাধিকার দিয়ে চলে। তো আমার বন্ধু রোল্যান্ড, ও গাড়ি চালাচ্ছে, and I promised to them I will not take their picture. At the beginning they said you should not take our picture. সেই জন্য আমি ওদের দেখাতে পারছি না, সরি ফর দ্যাট। এবং রাত্রে দেখেছিলাম রাস্তায় এত টাইট কুয়াশা ছিল, যার মধ্যে গাড়ি চালানোটা যথেষ্ট কষ্টকর, যথেষ্ট স্কিল। আমি নিজে গাড়ি চালাই ফলে বুঝি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে এখনো জমাট বাঁধা কুয়াশা। আর এইরকম বড় বড় ট্রাকগুলো চলে, প্রচণ্ড গতিতে চলে গাড়িগুলো। আমি বাইরেটা একবার ঘুরিয়ে দেখাতে পারি ক্যামেরা, যে কী হারে কুয়াশা জমে আছে। সরি, এদিকে দেবো।
আর আমার ছবিগুলো পাঠাতে কেন যে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না। সাপোর্ট করছে না, বলছে দিস ফরম্যাট ইজ নট সাপোর্টিং। এটা আমাকে কারোর কাছে জেনে নিতে হবে দোকানে গিয়ে, কারণ আমি ব্যাপারটা বুঝতে পারছি না। অনেক চেষ্টা করেও আমি রাত্রে অনেককে ছবি পাঠাতে চেয়েছিলাম, কারণ এই গাড়িতে ওয়াইফাই আছে, সেই জন্য আমি মোবাইলটা ব্যবহার করতে পারছিলাম, কিন্তু আমি কাউকেই ছবি পাঠাতে পারিনি, কারণ সিস্টেম কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না যে দিস ফরম্যাট, কোন ফরম্যাটে ছবি তুলছি আমি জানি না। আমি এটা বিজ্ঞ নই, ভীষণই কাঁচা আমি। তাহলে এটা একটু জেনে নিতে হবে, না তো ছবি জমে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে আমার চিপে কোনো ছবি ঢুকছে না, ইন্টারনাল স্টোরেজেই থাকছে এবং সেটা তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে, অসুবিধার সৃষ্টি করছে। তো যাই হোক, আমার সাথে সাথে আপনারাও তাতারস্তানের সকাল দেখলেন, আশা করি ভালো লাগছে। এখন আমরা জায়গায় না পৌঁছানো পর্যন্ত বলতে পারবো না এটা কেমন জায়গা। আমি বিস্তারিত খবর নেওয়ার চেষ্টা করব, কারণ আবারও বলছি, ইয়াং ছেলেমেয়েরা আমার 66 বছরের এই উদ্যোগে দেখে যদি এতটুকু অনুপ্রাণিত হয় আমি ধন্য হব। কিন্তু যারা যে কোনো কারণে হোক আসতে পারবেন না, এভাবে বেরোতে পারবেন না, তারা অন্তত এগুলো দেখে আনন্দ পান, এটা চাইব। তবেই আমার এই কষ্টকর যাত্রাটা আনন্দের হবে, সার্থক বলে মনে হবে। এখন এই পর্যন্ত থাক। ও